নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে, আর আপনাদের সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। জানেন তো এই নববর্ষ এসেছে ঠিকই, আমার কি পরিস্থিতি চলছে আপনারা তো সবাই জানেন। সেটা আমার চেহারার মধ্যে পুরো ফুটে উঠেছে। তো যাই হোক, সেই নিয়েই চলতে হচ্ছে। তা আপনাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আপনারা এই নববর্ষ খুব ভালো করে কাটান, সুখে শান্তিতে আনন্দে সবাই ভালোভাবে থাকুন, আর ভগবান সবার মঙ্গল করুন। আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এখন বাজে সকাল 8:30, আর আমার এখন স্নান টান হয়ে গেছে। আমি স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এবার ঠাকুর ঘরের সমস্ত কাজ করব। তো চলুন আমি ভিডিওটি শুরু করি। আর আজকে আমি সকাল থেকে কি করলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। একবারে ভোরবেলা উঠে আমি যা নিত্যদিনের আমার কর্ম থাকে, ফ্রেশ হয়ে তারপরে জব টব সেরে নিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। কারণ আমি জানি যে আজকে আমাকে খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে। খুব তাড়াতাড়ি যদি রান্না না সারি, দিব্য উঠে যাবে। আজকে আবার পয়লা বৈশাখ, একটু পুজো করতে হবে। তো সব কিছু মিলিয়েই আমি যদি আগে কাজটা করে নিই দিব্য ওঠার আগে, তাহলে আমার কিন্তু অনেকটা সেভ হবে টাইম। কারণ ও উঠে গেলে ওর জন্য একটা টাইম দিতে হয়, বেশ খানিকটা টাইম। তো তখন আর আমি না কিছু করতে পারি না রান্না বান্নার কাজ। ও উঠে সেরকম কিছু দুষ্টু করে না, কিন্তু তা হলেও ওর জন্য তো একটা টাইম রাখা দরকার, না হলে ওর লাইফটাই কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। তো সকালবেলা উঠে আগে আমি আনাজগুলো সমস্ত কেটে নিলাম। কেটে নেওয়ার পর সমস্ত কাঠিনি আমি ঢ্যাঁড়সটা বাকি রেখেছি, বাদ বাকি আলু যেগুলো আর কি একটু বেশি ঝামেলার, আর কেটে নিয়ে আমি কি করছি সঙ্গে সঙ্গে গ্যাসটা জ্বালিয়ে আমি বসিয়ে দিলাম রান্নাটা। কারণ রান্নাটা যদি আমি এদিকে যদি ভাজাগুলো করতে পারি, আজকে আমি করব আলু ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর আলু দিয়ে পনির। তো প্রথমে আমি আলু ভাজাটা বসিয়ে দিলাম, কারণ কি জানেন তো, দেখবেন আমরা কিছু ভাজা বসাই বা কিছু রান্না বসাই, বসিয়ে সেটা করতে তো একটা টাইম লাগে। তো সেই টাইমটা কি করি, আমাদের দাঁড়িয়ে বসেই থাকতে হয়। সেই টাইমটায় যদি আমরা অন্য কোনো কাজ সেরে নিতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের টাইমটা অনেকটা বাঁচলো। তো আমি আলু ভাজা বসিয়ে দিয়ে আর ঢ্যাঁড়সগুলোও কেটে নিলাম, আর আটাও মেখে নিলাম। তার মধ্যেখানে আমি বেগুনও দিয়ে দিয়েছিলাম কড়ায়। তো সবগুলো আমার একবারে ভাজা হয়ে গেল, আর তার মধ্যে আমার ঢ্যাঁড়সটাও কেটে নুন হলুদ মাখিয়ে রেডি করা হয়ে গেল। এদিকে আটা মেখেও আমার রেডি করা হয়ে গেল। তো এই ভাজাগুলো বসিয়ে দিয়ে আমাকে আর দাঁড়িয়ে থাকতে হলো না। আমি সবগুলো একসাথে, ঠিক একসাথে নয়, মেনটেন করে করতে পারলাম। তো ঢ্যাঁড়সটাও আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে এরপর আমি পনিরটা বসিয়ে দেবো। কারণ কি জানেন তো, এখন যদি আমি সকাল সকাল না রান্না করে নিই, তো সারা দিন আর ওই রান্নাটা গিয়েই যদি 12টা 1টায় বসাই, তাহলে আর খেতে 3টে বেজে যাবে, কারণ অনেক কাজ থাকে। তো যাই হোক, এখন গরম পড়ে গেছে, পচে যাওয়ারও ভয় আছে। তো কি আর করব, এটাকে মাঝে মাঝে একটু গরম করতে হবে। যদিও বারবার খাওয়া গরম করাটা আনহেলদি, তবুও আর কি করব, আমার তো আর কিছু উপায় নেই। এইভাবেই চলতে হয়, এইভাবেই করতে হবে আমাকে। তো আমি একবারেই মশলা দিয়ে আলু আর পনিরটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি মশলাটাও ভেজে নিয়ে আলু আর পনিরটা একসাথে দিয়ে দিলাম। কারণ দেখুন, তখনও বাইরে যাওয়া যাবে না, বাইরের কাজ যেহেতু করা যাবে না, কারণ আলো ফোটেনি বাইরের। তো সেই সময়টা আমি একমাত্র রান্নাই করে নিতে পারি, আর রান্না করলে টাইমটা কিন্তু আমার অনেক সেভ হবে। ওই জন্য আমি প্রেফার করলাম যে আগে রান্নাটাই বসিয়ে দিই, তারপরে বাইরের কাজ দেখা যাবে। পনির হয়ে যাবার পর আবার আমি রুটিগুলোও একবারে সেঁকে নিলাম, কারণ ব্রেকফাস্ট করতে হবে। আর এই তরকারি আর ভাজা দিয়ে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই একবারে সেরে নেব। কারণ বারবার আলাদা আলাদা করা আমার পক্ষে আর সম্ভব না, বুঝতেই তো পাচ্ছেন, বাচ্চা নিয়ে সম্ভব হয় না। তো আমার আগের ভিডিওটি দেখে অনেকেই, অনেকে বলবো না, কিছুজন আমায় কমেন্ট করেছেন। তো যারা যারা আমাকে কমেন্ট করেছেন তাদের মধ্যে আমি বলছি নামগুলো। বিদিশা হাউস কিচেন, আপনি বলেছেন খুব সুন্দর একটি ভিডিও দিদিভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
আমার ভিডিওটি দেখার জন্য আর আমার ভিডিওটি দেখে কমেন্ট করার জন্য। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। আপনারা প্লিজ আমার ভিডিও দেখবেন। করুণাস লাইফস্টাইল, আপনি বলেছেন খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। এই পঞ্চবটির মধ্যে কি কি কাজ থাকে জানাবেন তো? অবশ্যই জানাবো। আপনি যদি আমার ভিডিও দেখতে থাকেন তাহলে আমি আশ্রম নিয়ে একটা ভিডিও করব, আর সেই ভিডিওটাও আমি আপনাকে দেখাবো, আর পঞ্চবটি গাছ কি কি আছে সেগুলো আমি অবশ্যই দেখাবো। কিন্তু এখন যখন আপনি জানতে চেয়েছেন তখন আমি বলে দিচ্ছি, পঞ্চবটির মধ্যে আমাদের ওই পঞ্চবটিতে আছে কি বট, অশ্বত্থ, আম, অশোক, আমলকি, বেল। কিন্তু এখন আমলকি গাছটা আর নেই, মারা গেছে, আবার ছোট করে লাগিয়েছে, দেখা যাক সেটা আবার থাকে কি না। তো এই হলো পঞ্চবটী গাছ। তো এরপরে আমি কি করলাম, যেই ভোরের আলোটা উঠেছে তখনই আমি করলাম কি, বাসনগুলো মেজে নিলাম। বাসন যখন মেজেছি তখন কিন্তু কলে জল আসেনি, তাই আমি মগ দিয়ে, কলে আমার জল তোলা থাকে, সেই তোলা জলে আমি রান্নায়, সরি, বাসনটা মেজে নিয়েছি। বাসনটা মেজে নেওয়ার পর আমি সামনেটা ঝাঁটও দিয়ে নিলাম, তখনও জল আসেনি। তারপর এই এখন যখন জল এসেছে, এখন এই চানের জলটা তুলতে হয়, কারণ দিব্যর চানের জলটা আমি রোদে দিই রোজ, তাই আর ডাইরেক্ট জলটা তুললে কি হয়, পাম্পের জলের দরকার পড়ে না, ডাইরেক্ট জলটা একটু গরম থাকে আর চান করতেও ফ্রেশ লাগে। এরপরে আমি জলটাও তুলে নেব। এরপরে যে কমেন্ট করেছেন সে হচ্ছেন সঞ্চিতার সঞ্চয় 07, বলেছেন খুব ভালো লাগলো, ভগবানকে ধরে থাকো, তিনি সবার মঙ্গল করেন, তোমাকেও শক্তি দেবেন, প্রতি মুহূর্তে বুঝতে পারবে তিনি করুণাময়। সত্যি, আপনি ঠিক বলেছেন, ভগবান যে কতটা করুণাময় আমি কিন্তু পদে পদে বুঝতে পারি। কারণ দেখুন, আমার আশেপাশে কিন্তু কেউ নেই, একটা বাচ্চা নিয়ে গভীর অরণ্যে পড়ে থাকার মতো অবস্থা, কিন্তু তার মধ্যে থেকেও ঠিক আমার দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। এর থেকে আমি বুঝতে পারি যে ভগবান আমার সহায় আছে, আর আমি এখনও আশা করি যে আমার মা অবশ্যই ভালো হয়ে ফিরে আসবে। ভগবান কতটা করুণাময় সেটা আর একবার প্রমাণ হয়ে যাবে। তো এরপরে আমার সব বাসি কাজ হয়ে যাবার পর আমি কি করি, জামাটা ছেড়ে নিই। কারণ কি জানেন তো, বাসি সব নোংরা কাজ করি, তো তো সেই সব কাজ করে আবার ওই জামা পরেই আমি দিব্যকে ধরবো, ওকে ফ্রেশ করাবো, আমার একটা যেন কেমন লাগে। তো আমি আবার নাইটিটা ছেড়ে নিই। ছেড়ে নিয়ে এসে দিব্যকে তুললাম, ওকে একটু ভালোবেসে তুলতে হয়। ওকে তুলে ফ্রেশ করিয়ে দিয়ে সূর্য প্রণাম সেরে তারপরে ও এসে ঠাকুরকে আর বাপিকে প্রণাম করে। তারপরে ওকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। যেহেতু আমার ব্রেকফাস্ট হয়ে যায় খুব সকাল সকাল, তো ওকে খাইয়ে দিতে, মানে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিতেও আমার সুবিধে হয়, আর ওর ঘুম থেকে উঠে খুব খিদে পায়, তাই জন্য ও খেয়ে নেয়। এই দুটো কাজই আমার একসাথে হয়ে যায়, আমার খুব সুবিধে হয়। তাই জন্য সকাল সকাল ব্রেকফাস্টটা করার তাগিদেও আমি থাকি। তো ওকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম, দু এক গাল মুখে দিচ্ছি, যতক্ষণ আমার পুরো রুটিটা ছিঁড়তে গাল করতে সময় লাগবে ততক্ষণ ওকে আমি গালে গালে দিয়ে দিচ্ছি। তারপরে ওকে কি করব, আমি একটা করে গাল ছিঁড়ে ছিঁড়ে আর তার মধ্যে যে ভাজাটা ওকে দেবো সেই ভাজাটা দিয়ে দিলে ও একাই বসে বসে খেয়ে নেয়। তারপর ওর খাওয়ার পর আমি ওকে একটু পড়ালাম, কারণ জানেন তো কি, ওকে যদি আমি একটু পড়তে না বসাই তাহলে আর না ওর অভ্যেসটাই তৈরি হবে না। সকালবেলা ওঠা, খাওয়া, পড়তে বসা, যেদিন স্কুলে চলে যায় সেদিন তো ভালোই হয়, স্কুলেই সব হয়ে যায়, কিন্তু বাড়িতে থাকলেও যে পড়তে বসতে হয় এই অভ্যেসটাই তৈরি হবে না ওকে যদি আমি এখন থেকে না পড়াতে বসি। তো হয়ে গেছে ওর পড়া, ও একটু পড়লো, তারপরে আমি বললাম একটু তুমি টেবিলে বসো, ও টেবিলে বসে পড়ছে, আর সেই সময়টা করলাম কি, আমি বিছানাটা করা সেরে নিলাম। বিছানাটা তোলা, ওকে কাজ দিলাম, ও একবার আমায় দেখছে, একবার লিখছে, এই করে করে বিছানাটাও আমার তোলা হয়ে গেল। তো বিছানাটা তোলা হয়ে যাওয়ার পর এবার আমার ঘর ঝাঁট দেওয়ার পালা। ঘরটাও আমি ঝাঁট দিয়ে নিলাম ঠিক করে, ভালো করে, কারণ আজকে পয়লা বৈশাখ, ভালো করে ঝাঁট তো দিতেই হবে, যদিও মন মেজাজ ভালো নেই তবুও কাজগুলো যখন করতেই হবে তো করে নেওয়াই ভালো। আমার ঝাঁট দেওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর জানেন তো এখন সব কিছু সরিয়ে ঝাঁট দেওয়া না আর আমার পক্ষে না সম্ভব হয় না, ভালোও লাগে না। তো এর মধ্যে আমি কি করেছি, ওপর নিচ সমস্তটাই ঝাঁট দিয়ে নিয়েছি একইবারে। ঝাঁট দিয়ে নিয়ে আমার ঘরও আমি মুছে নিয়েছি, আর এই বা এখন তো মামনির ঘরও মুছতে হবে, তো মামনির ঘরটাও আমি মুছে নিয়ে নেব আর কি।
একবারে ঝাঁট দিয়ে দেওয়ার পরে। আজকে যেন পাটা একটু বেশিই ব্যথা করছিল। এমনিতে না আমার একটু পাটা ব্যথা হয়, কিন্তু আজকে যেন একটু পাটা ব্যথাও করছিল। অনেকটাই তো হাঁটাচলা হয়েছে, কোন ভোর থেকে উঠে কাজ করছি। যাই হোক, জবটা করি বলে না শরীরে তবু যেন একটু শক্তি পাই, না হলে শক্তিহারা হয়ে গেছি। তারপরে আমার ঘর-টর মোছা হয়ে যাবার পর আমি একবারে স্নানটাও সেরে নিয়েছি। সেরে নিয়ে আর এই আমি পাঁজি খুলে বসেছি। এইটা না আমার মধ্যে একদম রক্ত, মাংস, মজ্জার মধ্যে ঢুকে গেছে। প্রত্যেক বছর মামুনি পাঁজি কিনে আনতো, আর এই পাঁজি দেখা আমার যেন একটা অভ্যেসে দাঁড়িয়ে যেত। সবাই আমায় বলে, "কী এত পাঁজি দেখিস?" কিন্তু কিছুই না, তবুও যেন দেখতে আমার খুব ভালো লাগে। এই যে পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজো হচ্ছে, সবাই পুজো দিতে যাচ্ছে, হালখাতা হচ্ছে, এই ব্যাপারটা যেন আমার মধ্যে খুব ভালো লাগে। মানে ছোটবেলা থেকে তো আমি হালখাতায় যেতাম, বেড়াতে যেতাম, পয়লা বৈশাখে পুজো দিতে যেতাম, সেই জিনিসটা যেন এখনো ভুলতে পারি না। তো এবার আমি দেখলাম যে ভেবেছিলাম আমি এবারে নতুন জামাকাপড় পরবো না। আগের দিন নীলষষ্ঠীর দিন আমার হাসব্যান্ড এসেছিল। তো এসে আমাদের জন্য এই জামাগুলো দিয়ে গেছে। দিব্যসোনার ৩ টে জামা দিয়ে গেছে। আর আমারও ৩ টে নাইটি কিনে দিয়ে গেছে। আসলে পয়লা বৈশাখে না এই নাইটিই তো পরি। তো সারা বছর এইটাই লাগে। ওই জন্যই নাইটিই কিনে দিয়েছে। তো আমি ভাবলাম যে পরবো না, দেখি কি দিয়েছে। তো দেখলাম এই ৩ টে নাইটি দিয়ে গেছে। কিন্তু আবার কি ভাবলাম জানেন তো? যে মন খারাপ করে পুরনোকে আঁকড়ে ধরে বসে থাকা, সেটাও তো মানে ঠিক না। আবার আমার মনও চাইছে না যে আমি নতুন ভালো জামা পরি। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে বর্ষকে বরণ করি, শুধু তো বর্ষকে বরণ করি না, সেই বর্ষটাকে আমরা লালন পালনও করি। তো সেই বর্ষটা যাতে আমার যা কেটেছে কেটেছে এতদিন, এই বছরটা যেন ভালো কাটে যথেষ্ট, যেন মনে আনন্দ থাকে, সামনের বছর যেন পয়লা বৈশাখটা এইভাবে না কাটে, সেই জন্যে এই পয়লা বৈশাখটাকে আমি বরণ করবার সিদ্ধান্ত নিলাম। তাই জন্য দিব্যকেও নতুন জামা পরিয়ে দিলাম। আর নতুন জামা পরে আর আমিও নতুন নাইটি পরেছিলাম। পরে দিব্যকে শুধুমাত্র ঠাকুরঘরে পাঠিয়েছিলাম। মানে আমিই নিয়ে গিয়েছিলাম। ঠাকুরঘরে নিয়ে ও শুধু বাবাকে একটু জল দিল, একটা ফুল দিল। মানে ঠাকুরকে যে প্রণাম করতে হয়, আমি শুধু এটা ওকে শিখিয়ে দিলাম যে ঠাকুর প্রণাম করতে হয়। পয়লা বৈশাখে পুজো করতে হয়। ঠাকুর প্রণাম করবার পরেই এসেই নিচে আমি ওকে জামাকাপড় সব ছাড়িয়ে দিয়েছিলাম। আর আমিও নাইটি চেঞ্জ করে নিয়েছিলাম, নিয়ে অন্য নাইটি পরেছিলাম। কারণ ওই নতুন পরে সারাদিন একটা নতুন নতুন ভাব আমার যেন আর ভালো লাগছিল না। তো ভগবানকে ডাকার জন্য আর বর্ষটাকে বরণ করবার জন্য নতুন যেটুকু পরেছি ওটুকুই আমার মনে হলো যে ঠিক আছে। তো এইবার আমি নিচে এসে দিব্যকে কী করেছিলাম, জামাকাপড় চেঞ্জ করিয়ে দিলাম। আর আমি জামাটা পরেই ছিলাম যেহেতু পুজো করতে যাব। তো ওর বাবা আগের দিনে আম এনেছিল। ভাবলাম নতুন বছর আর নতুন ফল ঠাকুরকে দিয়ে তো অবশ্যই খেতে হয়। কারণ আমরা যখন নতুন ফল ওঠে, মানে সিজনাল ফ্রুটস যখন ফার্স্ট ওঠে, তখন আমরা অবশ্যই ঠাকুরকে দিয়ে খাই। তো আম যখন এনেছে তখন দিয়ে খাওয়াটাই মানে ঠাকুরকে তো দেবই। তো সেই জন্য আমি ঘর-টর মুছে আর আমটা নিয়ে ওপরেও উঠলাম। কারণ আজকে এই আম কেটে ঠাকুরকে প্রসাদ দেবো আমি। আর রোজের মতো যেরকম ঠাকুর ঘর পরিষ্কার করা, মোছা সেগুলো তো করেই নিলাম। নিয়ে আর ওই দিব্যর বাবাই আগের দিন মানে বাবা মানে পাপা, দিব্যর পাপা আগের দিন উম একটা ওই শক্ত পাকের মিষ্টি আনতে বলেছিলাম, ও এনে দিয়েছিল। আর আম, এই দিয়েই ঠাকুরকে আমি পুজো করলাম। আরও ফল আছে কিন্তু নিচে আনতে না সত্যি ভুলে গেছি আমি। আর এই ৩ তলা থেকে ১ তলায় নেবে, তারপরে আবার ফল এনে পুজো করতে না ভীষণ কষ্ট হয়, পারি না আর। আর পায়ের যা যন্ত্রণা হয় আমার, সেই জন্য না আমি ওই আমটা নিয়ে গেছি আর মিষ্টি আছে, ওই দিয়েই আমি পুজো করে নিলাম। পুজোটা সেরে নিলাম। এবার আমি করে তাড়াতাড়ি করে প্রায় কী করলাম, আমি আমাদের তো বাবা পঞ্চানন্দ তো পাওয়া ঠাকুর। তো সেই ঠাকুরকে কোনো দিন উপোস রাখা যায় না। তো সেই জন্যে আমি একটু তাড়াতাড়িই করছিলাম। কারণ এরপরে আবার অনেক কাজ থাকে। কখন যে কী কাজ বেরিয়ে যায় তার নেই ঠিক। কোন সময় কী কাজ বেরিয়ে যাবে এসে পড়বে। তো এই করেই তো চলে। তো আমি তাড়াতাড়ি করে সব ঠাকুরকে ফুল দিয়ে দিলাম। আর বললাম, ঠাকুর
এই বছরে যেন আমার মা সুস্থ হয়ে বাড়ি ফেরে। তারপরে হসপিটাল থেকে হঠাৎ ফোন এসেছে যে পেশেন্টকে রক্ত দিতে হবে। তা বৌদি চলে গেল, এই যে যাচ্ছে বৌদি, খুব তাড়াতাড়ি করে হন্তদন্ত হয়ে ওখানে ব্লাড নেবে, তারপরে দেবে। তো এদিকে স্নান টান সেরে এসে দেখুন এই যে পুটু নতুন জামা পরেছে, সেই নতুন জামাটা আমাকে দেখাতে এসেছে। তো আমিও দেখলাম যে এদিকে করলো কি, তারপরে দুপুরবেলা ওরা এবার খাওয়া দাওয়া করতে বসেছে। তো ওর মা চলে গেছে যেহেতু, সেহেতু ওর বাবাই ওদের খেতে দেবে। তো ওদের আজকে খাসির মাংস রান্না হয়েছিল। তো ওই দিয়ে, আর ওই ছেলেটা ভীষণ পেঁয়াজ খায়। তো পেঁয়াজ ছাড় মানে খাসির মাংস দিয়ে ওর পেঁয়াজ খেতে খুব ভালোবাসে। তো ওকে দিয়েছে আর ও খাচ্ছে মাংস। আর দেখে না আমার খুব খারাপ লাগছিল, জানেন তো। আজকে নববর্ষ, সবাই ফ্যামিলিতে একসঙ্গে বসে খাওয়ার একটা রীতি আছে, কিন্তু আমাদের এমনই টাইমটা চলছে। ওর মা চলে গেছে, ওর বাবা পরে খাবে, ছেলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো একা যে যার মতো খাচ্ছে। খারাপ লাগছিল, কিন্তু কি করা যাবে বলুন, সময়ের হাতে সব কিছু। এরপরে দিব্যকেও আমি খাওয়াতে বসে গেলাম। আমার পুজো হয়ে গেছে, ওরও চান করে পুজো করা হয়ে গেছে। তো ওর মামা ওকে দিয়েছিল 3টে আলু আর এই মেটে, এই দিয়ে ওকে ভাত দিয়েছিল আর কি খাওয়ার জন্য দুপুরবেলা। তো ওই দিয়ে আমি ওকে ভাত খাইয়ে দিলাম। তা আমি যে পনির করেছিলাম বা যে ভাজা টাজাগুলো করেছিলাম, ও আর সেগুলো খাবে না, কারণ এই মাটন পেলে না ও আর অন্য কিছু খেতে চায় না। তো ওই জন্যই আমি ওকে শুধু মেটে দিয়েই ভাত খাইয়ে দিলাম। খাইয়ে দাইয়ে আমি দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এবার বিকেলবেলা ওর বাবা এলো। ওর বাবা আসলে পয়লা বৈশাখে সেরকম পেশেন্ট তো দেখে না, বা পেশেন্ট দেখতেও চায় না, একটু পয়লা বৈশাখে ভালো মুডে থাকে। তো আজকে আমি বেরোবো না, ও বলল যে আমি এসেছি কি করব। ও বাইরে থেকে এলো ছেলের সঙ্গে দেখা করতে, মানে বাড়ি থেকে এলো আর কি, বাইরে থেকে বলতে বাড়ি থেকে এলো। আর এই যে ও এনেছে ফিশ ফিঙ্গার সবার জন্য, সবার জন্য বলতে এই 3টে বাচ্চার জন্য। আমি তো আজকে খাবো না, কারণ আজকে আমার নিরামিষ খাবো যেহেতু, সেহেতু আমি খাবো না। তো 3টে বাচ্চার জন্য এই ফিশ ফিঙ্গার এনেছে। আমার দিব্যসোনা এই ফিশ ফিঙ্গারটা খুব পছন্দ করেছে, সেরকম কোনো ঝাল নেই ফিঙ্গারটায়, তাই জন্য। আর নুন তো দেখুন ও তো বেশ পছন্দ করে, আর এই মেয়োনিজ দিয়ে এই বাইটটা ও কী আনন্দ করে, কী আমেজ করে খাচ্ছে, সেটাই বলছে দেখো আমার খুব পছন্দ, ভালো লেগেছে। এবার ওর সঙ্গে দাদার সঙ্গে এই যে পুটুর সঙ্গে কী নিয়ে ঝগড়া হয়েছিল, তো সেই নিয়ে আমি পুটুকে ডেকে বললাম আয় খা, ও তো কিছুতেই খাবে না, ওকে জোর করে দিলাম, তাই জন্য ওর মুডটা অফ হয়ে আছে, ওই জন্য মুখটাও ওর এইরকম কুঁচকে আছে। তো এই করেই সন্ধেবেলাটা কাটলো ওর বাবার সাথে। ও আনন্দ করে বেশ গল্প টল্প করেই কাটালো, কিন্তু আমার মনে যে কষ্ট, সে কষ্ট রয়েই গেল। তারপরে ওর বাবা এবার 10টা বেজে গেছে, যাওয়ার টাইম হয়ে গেছে, ওর বাবা এবার বাড়ি যাবে। তো সেই নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে আমার দিব্যসোনা গার্ড দিচ্ছে এই যে বন্দুকটা নিয়ে, যদি কোনো শিয়াল আসে বা কোনো জন্তুর আসে ও তাকে মেরে দেবে। ও পাপাকে গার্ড দিতে বেরিয়েছে। তারপরে ওর বাবা গাড়ি ঘুরিয়ে চলে যায়, আর গাড়ি ঘুরিয়ে চলে যাওয়ার আগে ও না খুব মানে দিব্যকে আদর করে। বাবা আর ছেলের এই যে পিতা পুত্রের মিলন, এটা কিন্তু দেখার মতো, কেউ কাউকে ছাড়তে চায় না। বাবাও আদর করে, আর ছেলেও ওকে বাবাকে ছাড়তে চায় না। বাবাকে পুরো আঁকড়ে ধরে থাকে। কি আদর করছে দেখুন, ওর আদরের বাহারটা, মানে ও ছাড়তেই চাইছে না, পাপাকে যত পাচ্ছে আদর করে নিচ্ছে। জানে ও আর পাপাকে দেখতে পাবে না 1 সপ্তাহ, পাপাকে আর পাবে না 1 সপ্তাহ, পাপাকে খুব করে আদর করে নি। ওর মধ্যে এইরকম একটা ভাব এসেছে। আবার দেখুন ওর মধ্যে একটা অভিমানও কাজ করে, পাপা চলে যাবে তো, তাই মনটা খারাপ করে ও পাপাকে ধরে আছে। খুব কষ্ট পাচ্ছে, ও মনে মনে যে কতটা কষ্ট পাচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তো এই করতে করতেই এবার তো পাপার দেরি হয়ে যাবে, আমি বলছি এবার চলে এসো, ও যেতে চাই, আসছেই না, পাপার কোল থেকে আসবে না। তো যাই হোক, এই করে পাপা ওকে ভুলিয়ে ভালিয়ে যাই হোক নামিয়ে দিয়ে এবার মানে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। তো এইভাবেই ওর পাপা এবার বাড়ি চলে গেল, রওনা হলো। আর এইভাবেই আমাদের পয়লা বৈশাখটা কাটলো। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।